ওকে, আপনি শুরু করেন। আহ এখানে যারা আছেন সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শুরু করছি। আসলে গত 16 বছর ধরে যে স্বৈরাচারী কায়দায় যেভাবে দেশকে পরিচালনা করা হয়েছে এবং তাতে ছাত্র জনতার যে বিপ্লব আমরা দেখেছি সেটি আসলে ছিল চূড়ান্ত ক্ষোভের একটি বহিঃপ্রকাশ। এবং আমরা যদি দেখি যে এ পর্যন্ত 69 থেকে যতগুলো আন্দোলন হয়েছে এটি একেবারেই ভিন্ন ছিল। ভিন্ন এ কারণে ছিল যে আসলে মানুষ রাস্তায় ছিল, একেবারে প্রায় মরণপণ করে রাস্তায় ছিল, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা সময় হতাশ হয়ে পড়েছেন যে আহ মানে তাদের এই মনোবলের কাছে। এবং আমরা খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে আন্তর্জাতিক মহল কিন্তু এই বিপ্লবকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করেছে এবং এখনো করছে। এবং বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে যে এই অঞ্চলে যে জিওপলিটিক্যাল দ্বন্দ্বের যে কলাকুশলী যারা, অর্থাৎ আমাদের যারা প্রতিবেশী দেশগুলো আছেন, পরোক্ষভাবে কিন্তু তারাও এই আহ ঘটনার সাথে বা বিপ্লবের সাথে বা আন্দোলনের সাথে কোনো না কোনো ভাবে তাদের একটি সম্পৃক্ততা আছে। সেটা হয়তো নেগেটিভ, হয়তো পজিটিভ। এবং আরেকটি বিষয় সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর থেকে দেশ পুনর্গঠন করতে হবে অথবা রাষ্ট্র সংস্কার, যেভাবেই আমরা বলি না কেন, সেটি একটি বড় আলোচনার বিষয়। এবং এই আলোচনা করতে গেলে কিন্তু প্রথমেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে জাতীয় নিরাপত্তার কথাটি, এবং আমরা আসলে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। যথারীতি আমাদের সাথে আলোচনায় থাকার কথা রয়েছে লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং বুদ্ধিজীবী ফরহাদ মজহার। এবং আছেন আমাদের সাথে এই মুহূর্তে সাথে এম শাহিদুজ্জামান, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারা অনেকেই তাকে চেনেন এবং তিনি মিডিয়াতে অত্যন্ত পরিচিত একটি মুখ। আছেন ডক্টর ফাহিম সফি, বিভাগীয় প্রধান, এবং তিনি এই মুহূর্তে ইউএই আর্মিতে সামরিক আইসিটি নীতি নিয়ে কাজ করছেন। মূলত তিনি সাইবার নিরাপত্তা নিয়ে বেশি কাজ করেন এবং তার অনেক এক্সপার্টিজ আছে। তিনি টেকনোলজি, ইনফরমেশন ম্যানেজমেন্ট ও আইসিটি পলিসির মতো বিষয়ে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং মধ্যপ্রাচ্য সরকারগুলোর সাথে তিনি কাজ করছেন। এবং এই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে আছেন ইমরান আনসারী। তিনি একই সঙ্গে সাংবাদিক এবং শিক্ষক, আন্তর্জাতিক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক। তিনি শিক্ষকতা করছেন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ক্যারোলিনা ইউনিভার্সিটিতে। বর্তমানে তিনি ইনফরমেশন সিস্টেম ও কমিউনিকেশনের ওপর পিএইচডি করছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার রবার্ট মরিস ইউনিভার্সিটিতে। এবং আনসারি একাডেমি ইউএস এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট তিনি, এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ বিআইডিএসএস এর পরিচালক। বিআইডিএসএস আনসারি একাডেমি অফ ইউএসএ একটি প্রজেক্ট হিসেবে যাত্রা শুরু করেছে, এবং আনসারি একাডেমি ইউএসএ যুক্তরাষ্ট্রের ফেডারেল গভর্নমেন্টের নিবন্ধিত একটি নন প্রফিট অর্গানাইজেশন, এবং যার উদ্দেশ্য বিশ্বব্যাপী শিক্ষার মানোন্নয়ন এবং সবার জন্য শিক্ষা নিশ্চিত করা। এবং এ পুরো সময় ধরে এই অনুষ্ঠানটি সঞ্চালনা করব আমি, জিমি আমির। আমি একই সঙ্গে সাংবাদিকতা এবং এই সাংবাদিকতার উন্নয়ন নিয়ে জার্মান ভিত্তিক অর্গানাইজেশন ডিডব্লিউ একাডেমির সাথে আমি কাজ করছি। সুতরাং কথা না বাড়িয়ে আমরা বরং এবার অনুষ্ঠানে চলে যাই। আমি শুরুতেই সূচনা বক্তব্য দেওয়ার জন্য ইমরান আনসারীকে অনুরোধ করব। ধন্যবাদ। আমার সহকর্মী জিমি আমির খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটি প্রাণবন্ত করবার জন্য তিনি যেই শুরু করেছেন, আমি আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ আলোচকদের যারা এখানে অংশ নিয়েছেন এবং যারা প্রবাসে এবং বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এই আলোচনা অনলাইন অফলাইনে যারা শুনবেন বা শুনছেন, তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের পক্ষ থেকে। আজকে যখন আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে আলোচনায় বসেছি, তখন আমরা দেখতে পাচ্ছি 1925 সালে বিনায়ক দামোদর সাভারকার উপস্থাপিত আফগানিস্তান থেকে মিয়ানমার পর্যন্ত একটি অভিন্ন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ভারত, যার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিক্ষত হচ্ছে বাংলাদেশের সমাজ, রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি। শুধু তাই নয়, ভারতের পানি আগ্রাসনে আজ ক্ষতবিক্ষত বাংলার বিস্তীর্ণ জনপদ। মিয়ানমার কথায় কথায় বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে, 20 লক্ষ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দিয়ে এক বিরাট জাতীয় নিরাপত্তার ঝুঁকিতে ফেলেছে বাংলাদেশকে। আজকে যখন বাংলাদেশের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশের রাষ্ট্রের নিরাপত্তার চেয়ে একটি দল তথা বাংলাদেশের আওয়ামী লীগের নিরাপত্তা বাহিনীতে পরিণত হয়েছিল, ছাত্র বিপ্লবের পর আমরা হয়তো তার পরিবর্তন দেখতে পাবো। আজকে যখন দেশে বিগত 50 বছরে শক্তিশালী একটি এয়ার ডিফেন্স সিস্টেম আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি, প্রতিষ্ঠিত করা যায়নি জাতীয় সাইবার কমান্ড সেন্টার, ঠিক এমনি সময় এমনি মুহূর্তে বাংলাদেশের গণ অভ্যুত্থান
পরবর্তী বাংলাদেশের জাতীয় নিরাপত্তার আলোচনা বাংলাদেশের ভবিষ্যৎ পথ চলায় এক সুগভীর ভিত্তি স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি বাংলাদেশের জনপরিসরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার আলোচনা উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি। আজকের এই ওয়েবিনারে যেসব বিজ্ঞ আলোচক অংশ নিয়েছেন তারা প্রত্যেকে এ বিষয়ে ভাবেন, দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করে আসছেন। আশা করি তাদের আলোচনা থেকে আমরা ভবিষ্যতের দিক নির্দেশনা পাবো, গাইডলাইন পাবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বাকি অনুষ্ঠানের বাকি অংশ জুড়ে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করে আমি জিমি আমিরের কাছে যাচ্ছি এই অনুষ্ঠানটি, ওয়েবিনারটি সঞ্চালনা করবার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইমরান আনসারী। আমি একটু যেতে চাই ডক্টর ফাহিম কে সুফির কাছে। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা যদি বর্তমান বিশ্বের যে ধরনের নিরাপত্তা ব্যবস্থাটা দেখি বা অনিরাপদ ব্যবস্থাটা দেখি, তার প্রধান বিষয় হচ্ছে সাইবার নিরাপত্তা। এই সাইবার নিরাপত্তাটা এত বেশি জটিল আকার ধারণ করেছে যে আহ, পৃথিবীর উন্নত দেশগুলো এটি নিয়ে অত্যন্ত চিন্তিত। সেখানে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশ, যেটি আসলে আমরা অন্য নিরাপত্তা গুলোই আসলে ঠিক সেভাবে গড়ে তুলতে পারিনি, সেখানে সাইবার নিরাপত্তা বিষয়টিকে আপনি এখন ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে বা বিপ্লব পরবর্তী অবস্থায় আপনি কি দেখছেন, এবং ঠিক এটার কি করা উচিত বা কোন দিকে যাচ্ছে বা যাওয়া উচিত আপনার মতে? আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। ধন্যবাদ জিমি আপু। আহ, সুন্দর প্রশ্ন করেছেন। আমি একটা ছোট্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমার উপস্থাপন করতে চাই। আমি যদি প্রেজেন্টেশনটা শেয়ার করি, জাস্ট 1 সেকেন্ড। আপনি প্লিজ শেয়ার করুন। আমার প্রেজেন্টেশন কি দেখা যাচ্ছে? জি জি, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখানে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, বা জিমি আপু যেটা বললেন, তুলে ধরলেন, যেটা সাইবার নিরাপত্তা এবং ইনফরমেশন অপারেশন আর কি। সো ইনফরমেশন অপারেশনটা হচ্ছে গিয়ে সাইবারের একটা অংশ। এটা নিয়ে আমরা আহ, আপনি আপনি গণ অভ্যুত্থান 5ই আগস্টে যে গণ অভ্যুত্থানটা হলো, এর আগে কি ছিল, আমাদের মিডিয়া অনেক কন্ট্রোল অবস্থায় ছিল। অনেক অনেক ধরনের, ইট ওয়াজ নট লিবারেটেড এট অল। তো 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে এখন মুক্ত মিডিয়া, মানে মিডিয়া যখন যখন মুক্ত, তখন একটা মহল সমানে বিভ্রান্তিকর তথ্য, ভুল তথ্য, সাইকোলজিক্যাল অপারেশন, প্রোপাগান্ডা, এগুলি চালায় যাচ্ছে আর কি। আওয়ামী লীগের সাপোর্টার এবং তাদের যে বাহিনী এবং আমাদের প্রতিবেশী দেশগুলা থেকে এগুলি চালানো হচ্ছে আর কি। তো এগুলোর মাধ্যমে এই সাইকোলজিক্যাল অপারেশন অথবা ইনফরমেশন অপারেশন যেটা চালানো হচ্ছে, সেটা একটা উদ্দেশ্য প্রণীত ভাবে আহ, চালানো হচ্ছে, যেটা কিনা আমাদের এখন নতুন গভর্নমেন্টের, নিউলি ফর্ম গভর্নমেন্ট, এদের যে ডিসিশন মেকিং যে প্রসেস, সেটাকে প্রভাবিত করা, ব্যাহত করা, বিকৃত করা বা নিয়ন্ত্রণ করার জন্য। তো এটা চালানোর বিভিন্ন টেকনিক যেটা আছে, আমরা যারা এই লাইনে কাজ করি, সেটা হচ্ছে 1 নম্বরে আমাকে যেটা বলতে হবে যে মিস ইনফরমেশন, তারপরে ডিসইনফরমেশন, সাইকোলজিক্যাল অপারেশন, প্রোপাগান্ডা, পারসেপশন ম্যানেজমেন্ট, সাইবার অপারেশন। দিজ আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ এই যে ইনফরমেশন অপারেশন, যেটা দিয়ে কিনা আমাদের এখনকার যে নতুন গভর্নমেন্ট, তাকে তারা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত বিচ্যুত করতে চায় আর কি। মানে আওয়ামী লীগের আগের গভর্নমেন্ট আর কি। সো এটা দেখার আগে আমি জাস্ট কুইকলি একটা স্ক্রিন শেয়ার করি, যেখানে দেখা যাচ্ছে যে কি ধরনের প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আমরা আমাদের আমাদের অ্যানালিটিক্যাল টুল দিয়ে আমরা দেখতে পারি যে যে এখন যেটা দেখা যাচ্ছে যে অল আইস অন বাংলাদেশি হিন্দুস, 166% রাইজ ইন দিস পার্টিকুলার টপিক ইন দ্য গ্লোবাল মিডিয়া। সো আমরা যদিও একটা শান্তিপূর্ণভাবে বাংলাদেশে হিন্দু মুসলমান বসবাস করে আসতেছি, বাট ওরা বিভিন্ন দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এবং আমাদের বাংলাদেশের ভিতরেও একটা নির্দিষ্ট জনগোষ্ঠী, আওয়ামী লীগের সাপোর্টিং লোকজন, তারা এই ধরনের প্রোপাগান্ডা দেখানো হচ্ছে যে হিন্দুদেরকে আমরা টার্গেট করে তাদের উপরে ক্রাইম করা হচ্ছে, মন্দির ধ্বংস করা হচ্ছে। তো হিন্দু টপিক এটা 100% রাইজ করছে, সেফ বাংলাদেশি হিন্দু। দিস আর সাম অফ দ্য ক্রিটিক্যাল টপিক দ্যাটস অ্যাকচুয়ালি রাইজিং এট দিস পার্টিকুলার মোমেন্ট। সো 5ই আগস্টের পর থেকে আমরা বিভিন্ন ধরনের টুলস এন্ড টেকনিক ইউজ করে দেখতে পারি যে প্রোপাগান্ডা, misinformation, disinformation, it's on the rise. How much is a significant time? 350% রাইজ করেছে আর কি 5ই আগস্টের পর থেকে, যেহেতু মিডিয়া এখন মুক্ত অ্যান্ড লিবারেটেড। সো এই ধরনের পোস্ট আমরা এগুলো যদি অ্যানালাইসিস করে দেখি, তার আগে আমাকে বলতে হবে যে
দেখতে হবে হোয়াট ইজ মিস ইনফরমেশন বা বিভ্রান্তিকর তথ্য জিনিসটা কি। সো এটা হচ্ছে এমন তথ্য যেটা কিনা ভুল বা অসম্পূর্ণ। তো মিস ইনফরমেশন পিছনে হয়তো কোনো উদ্দেশ্য ছাড়াই আমরা হয়তো একটা, অনেকেই আছে আমরা ইনফরমেশন একটা পেলাম, এটার সত্যতা যাচাই না করে আমরা পোস্ট করে দিলাম। সো এটার 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 পক্ষে আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নাই। সো এরকম একটা আপনি পোস্ট দেখেন একজনের কাছ থেকে আসছে যে 26 লাখ ভারতীয় চাকরিজীবীদের তালিকা ও সন্ধান চাই। সো এই পার্টিকুলারটা সে যে পোস্ট করেছে সে হয়তো আসলেও জানে না যে 26 লাখ ভারতীয় এখানে কাজ করে, ওরা কোথায় কাজ করে বা কোথায় আছে, যে এই ধরনের কথা। এটা হয়তো কোনো উদ্দেশ্য ছাড়াই পাস করেছে। দিস আর দ্য টিপিক্যাল ইনফরমেশন অফ, টিপিক্যাল এক্সাম্পল অফ মিস ইনফরমেশন। দেন দেয়ার ইজ ডিসইনফরমেশন। ডিসইনফরমেশনটা কি, যেটা হচ্ছে ভুল তথ্য যেটা কিনা ইচ্ছাকৃত ভাবে ছড়ানো হচ্ছে এবং এটার পিছনে একটা খারাপ উদ্দেশ্য আছে আর কি। খারাপ উদ্দেশ্যটা কি এখানে দেখান 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 আপনি একটা পোস্ট দেখেন এখানে যে 1971 সালে মূর্খরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল, আর 2024 সালে শিক্ষিত ছাত্ররা যুদ্ধ করে দেশ ধ্বংস করলো। সো দেশ ধ্বংসের তো আমরা কিছুই দেখি নাই, নতুন নতুন সরকার মাত্র আসলো। সো এখানে একটা, দিস ইজ আ টিপিক্যাল এক্সাম্পল অফ ডিসইনফরমেশন, মিথ্যা তথ্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে মানুষের, আমাদেরকে আমাদের ইচ্ছা শক্তি এটাকে নষ্ট করার জন্য, নতুন গভর্নমেন্টের প্রচেষ্টা এটাকে ধূলিসাৎ করার জন্য একটা অপচেষ্টা আর কি। দেন দেয়ার ইজ সাইকোলজিক্যাল অপারেশন। সাইকোলজিক্যাল অপারেশন হচ্ছে কি আমাদের নির্দিষ্ট মানে জনগোষ্ঠী, আমাদের এখনকার নতুন গভর্নমেন্টের মনোভাব, বিশ্বাস এবং আচরণ এটা প্রভাবিত করার চেষ্টা। সো এটা এটা মানে আমাদের মনোবল দুর্বল করা বা জনমতকে নিজের পক্ষে আনা, এই ধরনের কাজে ইউজ করা হয়। একটা টিপিক্যাল এক্সাম্পল আপনি এখানে দেখতে পাচ্ছেন যে টিভি চ্যানেলগুলা প্রাকৃত ভিডিও ফুটেজ প্রকাশ করতে ভয় পাচ্ছে, গণমাধ্যম স্বাধীনতা টের পাচ্ছে বাংলাদেশ। তার মানে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট তৈরি করার চেষ্টা করছে। দিস ইজ আ টিপিক্যাল এক্সাম্পল সাইঅপ। তেমনি ভাবে আপনার পারসেপশন ম্যানেজমেন্ট, যেটা দিয়ে এখানে একটা এক্সাম্পল দেখা যাচ্ছে যে দেশ সংস্কারের নামে তাদের দল সংস্কার চলছে। প্রোপাগান্ডা, সমন্বয়কারী কি সাধারণ শিক্ষার্থীদের ধোঁকা দিয়েছে বলে আপনি মনে করেন শুধু। সো দিজ আর দ্য ডিফারেন্ট অ্যাসপেক্ট অফ ইনফরমেশন অপারেশন। এগুলি অনেক কমপ্লিকেটেড ওয়েতে, কোঅর্ডিনেট ওয়েতে যখন করা হয় তখন ইনফরমেশন অপারেশন কাজ করে আর কি। তা আমাদের টুলস এন্ড টেকনিক ইউজ করে আমরা দেখতে পারি 5ই অগাস্টের পর থেকে মিস ইনফরমেশন ইজ অন দ্য রাইজ। সো one of the critical aspect of information operation is right now is misinformation, 30%. Disinformation is the second most, typical example. Disinformation 22%. Then propaganda. আওয়ামী লীগ গভর্নমেন্ট এখন যেভাবে প্রোপাগান্ডা করছে, ইটস ভেরি সফিস্টিকেটেড ওয়ে, ইটস কোঅর্ডিনেটেড ওয়ে, এবং বিভিন্ন সময় বিভিন্ন মহল থেকে এই প্রোপাগান্ডা গুলি আসতেছে। এবং তারা যেভাবে স্ক্রিপ্ট গুলো তৈরি করছে, এটা একই স্ক্রিপ্টের মাধ্যমে ইট ইজ টাচিং সাইকোলজিক্যাল, ইটস ডুইং সাইকোলজিক্যাল অপারেশন, ইটস ডুইং ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, অল আদার অ্যাসপেক্ট। আপনি দেখেন এখানে একটা এক্সাম্পল, কোটা সংস্কার আন্দোলন নামে দেশ সংস্কারের নাম, এটা এটা যেমন একটা পারসেপশন, আমাদের পারসেপশন চেঞ্জ করার জন্য প্রোপাগান্ডার মধ্যে এটা। সো খুবই সফিস্টিকেটেড ওয়েতে চালানো হচ্ছে এবং আপনি দেখতে পারতেছেন এগুলি কারা চালাচ্ছে। বিভিন্ন শেখ হাসিনা নামে একটা পেজ আছে, তারপরে এগুলি বিভিন্ন সোর্স থেকে চালানো হচ্ছে। আর একটা কোয়াইট ইন্টারেস্টিং ইজ, আমাদের এই যে গণ অভ্যুত্থান যে ছাত্রছাত্রীরা আনলো, তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করানো হচ্ছে একটা কনফিউশন সৃষ্টি করার জন্য আমাদের মাঝখানে, যে আমরা যাদেরকে সাপোর্ট করলাম এরা কি আসলে ভালো মানুষকে সাপোর্ট করলাম, যে শিক্ষার্থীরা হেরোইন খাচ্ছে, সিগারেট খাচ্ছে, মানে এ ধরনের একটা বাজে একটা প্রচারণা করা হচ্ছে আপনার। তারপরে এছাড়া মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন তো আছেই। আপনার গত 4 দিনে 350 কোটি টাকা লাপাত্তা হয়ে গিয়েছে এরকম। তো টুলস টেকনিক প্রসেসের কথা ইউজ করে যদি আমরা দেখি কি ধরনের টুলস এন্ড টেকনিক আমরা ইউজ করি, তো আমি টেকনিক্যাল ডিটেইলে যাব না। আমার এই ধরনের কাজ করার জন্য কিভাবে করা যায়, আমার অনেক অনেক একাডেমিক জার্নাল পাবলিকেশন আছে। ইউক্রেন রাশিয়া সাইবার ওয়ারে কি করে অ্যানালাইসিস করেছি, কি ধরনের টেকনিক, এলসবিআর একটা নাম করা জার্নাল, সেখানে সাইবার থ্রেট ইন্টেলিজেন্স, এ ধরনের বিভিন্ন অনেক অনেক পেপার আছে রিসেন্ট এন্ড আগের সব এই লাইনের আর কি, সাইবার ইন্টেলিজেন্স, এবং সবগুলো আমার লেখা আর কি। এর মধ্যে একটা ইন্টারেস্টিং হচ্ছে এখন যেটা মোস্ট টকড অ্যাবাউট টেকনোলজি, উইচ ইজ জিপিটি, চ্যাট জিপিটি অনেকে ইউজ করি আমরা। সেই জিপিটি টেকনোলজি ইউজ করে কিভাবে আরো সফিস্টিকেটেড ওয়েতে সাইবার ইনসিডেন্ট রিপোর্ট করা যায়, সেগুলো নিয়ে আমার রিসার্চের অংশ। তো আমাদের এই রিসার্চের আউটকাম, বিভিন্ন ধরনের টুলস এন্ড টেকনিক যখন আমরা ইউজ করি, তখন আমরা দেখতে পারি যে গণমাধ্যমে বাংলাদেশে ভাবমূর্তিকে নষ্ট করার জন্য যে প্রচেষ্টা চলছে আর কি, দিস ইজ আ পার্টিকুলার এক্সাম্পল, অল আইজ অন বাংলাদেশি হিন্দুস। এই টপিকটার উপরে গত
কয়েকদিনে আপনার সাধারণ মিডিয়াতে 62.6% নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করা হয়েছে। কারা তৈরি করেছে? আমরা এক্সাম্পল দেবো একটু পরে। আপনি দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বিভিন্ন ধরনের প্রচার করা হচ্ছে যে হিন্দু কিলিং হচ্ছে, হিন্দু রেপ হচ্ছে, টার্গেটেড হিন্দুদেরকে তাদের পজিশন থেকে সরাই দেওয়া হচ্ছে। মোস্ট অফ দেম আর পার্ট অফ দ্য ডিসইনফরমেশন অ্যান্ড মিসইনফরমেশন। তো এগুলি কারা ছড়াচ্ছে? with our tools we can identify the authors. There are about 98.5 thousand authors যারা এই পোস্টগুলি করছে, এবং এঙ্গেজমেন্ট, মানুষ এটা নিয়ে কত লাইক, রিয়াক্ট, শেয়ার করছে, সেই এঙ্গেজমেন্ট গুলো আমরা মেজার করতে পারি ওভার দ্য টাইম। তো এটা একটা টিপিক্যাল ওয়ার্ড ক্লাউড। আপনি দেখেন এখানে যে টপিক গুলো আছে, অল আইজ অন বাংলাদেশি হিন্দু, যেটা নিয়ে কথা বলা হচ্ছে, লট অফ দ্য ওয়ার্ডস আর ইন হিন্দি। বুঝতে পারছেন যেটা ইন্ডিয়া থেকে আসছে আর কি। তো আপনি এখানে এক্সাম্পল দেখেন, এখানে দিস আর দ্য টিপিক্যাল এক্সাম্পল যেটা আমাদের টুলস এক্সট্রাক্ট করে নিয়ে আসছে আর কি, যে অ্যানাদার হরিফিক নিউজ কামিং ফ্রম বাংলাদেশি হিন্দু ওমেন গ্যাং রেপড বাই ইসলামিস্ট। এ ধরনের বিভিন্ন। তারপরে রামেশ চন্দ্র সেন, হিন্দু মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম বাংলাদেশ, হি ওয়াজ টাইড অ্যান্ড অ্যারেস্টেড বাই দ্য নিউ বাংলাদেশি গভর্নমেন্ট। সো এই ধরনের এগুলি টিপিক্যাল মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনের মধ্যেই পড়ে। কেননা কেননা আপনি যদি দেখেন বাংলাদেশের মতো আমাদের আমাদের দেশে 100 জনের যদি দুর্নীতি করে এবং ধরা পড়ে, তাদের মধ্যে বাই ডিফল্ট হয়তো একজন দুজন হিন্দু। ইট ডাজন্ট মিন যে আমরা টার্গেট হিন্দুদেরকে টার্গেট করে তাদেরকে প্রসিকিউট করা হচ্ছে। সো কিন্তু আমাদের সেটা প্রেজেন্ট করা হচ্ছে ডিফারেন্টলি, দেখানো হচ্ছে যে আমরা উই আর টার্গেটিং দ্য হিন্দু, এবং সেইভাবে আমরা তাদেরকে প্রসিকিউট করছি আর কি। সো এইভাবে আমাদের ভাবমূর্তি, নতুন গভর্নমেন্টের ভাবমূর্তি বাইরের দেশের কাছে নষ্ট করার একটা বড় প্রচেষ্টা চলছে। এবং সেটা আপনি দেখেন যে টুইটার ইউজ করে, ফেসবুক ইউজ করে, ইউটিউব ইউজ করে ইন্ডিয়া থেকে মোস্টলি এগুলি চালানো হচ্ছে, এই ধরনের প্রোপাগান্ডা। সো এই যে এত কিছু দেখলাম যে প্রোপাগান্ডা চলছে, আমরা এগুলো বুঝলাম, কিন্তু হোয়াট ক্যান উই ডু অ্যাবাউট ইট? দিস ব্রিংস মি টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডিসিশন, যে আমরা কি করতে পারি এখন। তো আমার এটা ট্যাকেল করার জন্য আমার কাছে মনে হয় 6টা মোস্ট ইম্পর্টেন্ট রিকমেন্ডেশন, যেটা হচ্ছে গিয়ে আমি বলতে পারি সেটা হচ্ছে গিয়ে তথ্য অভিযান প্রতিরোধের জন্য একটি স্ট্র্যাটেজি বা পরিকল্পনা তৈরি করা। তো বর্তমান সরকার তথ্য অভিযান মোকাবেলা, ইনফরমেশন অপারেশন মোকাবেলা করার জন্য একটি সুস্পষ্ট স্ট্র্যাটেজি তৈরি করতে হবে, যেখানে গোয়েন্দা, সাইবার নিরাপত্তা, জনসংযোগের সব খাত একসাথে কাজ করবে, এবং কোঅর্ডিনেটেড এফোর্ট একই সাথে আহ, আহ, এবং এটার মধ্যে বেসরকারি, সরকারি সবাই একসাথে কাজ করতে পারে। 2 নম্বর হচ্ছে গিয়ে সোশ্যাল মিডিয়া এবং প্রযুক্তি কোম্পানির সাথে একসাথে কাজ করতে হবে। কেন? বিকজ সোশ্যাল মিডিয়া কোম্পানি গুলা সাথে কাজ না করলে আমরা ক্ষতিকারক কন্টেন্ট, এই যে হার্মফুল কন্টেন্ট, তারপরে ভুয়া অ্যাকাউন্ট, যেগুলি ফেক অ্যাকাউন্ট তৈরি করে মানুষ যেগুলি প্রোপাগেট করছে, এগুলিকে আমাদের ব্লক করার জন্য আমাদের ওদের সাথে মানে একসাথে কাজ করতে হবে। ভুয়া অ্যাকাউন্ট, ফেক ইনফরমেশন এগুলি আইডেন্টিফাই করে। তো বিভিন্ন দেশে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে গিয়ে বিভিন্ন দেশে তথ্য অভিযান টাস্ক ফোর্স তৈরি করা। তো বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, ইট ডাজন্ট হ্যাভ আ লট মোর গ্লোবাল সিগনিফিকেন্স। সো আমরা যদি তথ্য ইনফরমেশন অপারেশনকে যদি নিয়ন্ত্রণ করতে চাই, তাহলে আমাদের টাস্ক ফোর্স করতে হবে বিভিন্ন বাংলাদেশি বিশেষজ্ঞদেরকে সাথে নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন ইন্টারন্যাশনাল পর্যায়ে আর কি বিভিন্ন টাস্ক ফোর্স একই সাথে কোঅর্ডিনেট ওয়েতে কাজ যদি করে, তাহলে গ্লোবালি উইদিন ডিফারেন্ট জুরিসডিকশন ইট উইল অ্যাক্ট লাইক আ ফোর্স মাল্টিপ্লায়ার। আমরা মিলিটারি পরিভাষায় যেটা করে ফোর্স মাল্টিপ্লায়ার, যে একা কাজ না করে আমরা বিভিন্ন দেশের সাথে একসাথে কাজ করলাম টাস্ক ফোর্সের মাধ্যমে। 4 নম্বর যেটা আমার রিকমেন্ডেশন, সেটা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক সহযোগিতা এবং তথ্য বিনিময় বাড়াতে হবে আর কি। তথ্য অভিযান এখনই আহ, দেখা যাচ্ছে যে প্রায় ইন্টারন্যাশনাল সীমানা অতিক্রম করে, এটা বাংলাদেশের মধ্যে লিমিটেড না তথ্য অপারেশন যেটা আর কি। তাই অন্যান্য দেশের সাথে আমাদের সহযোগিতা করে তথ্য বিনিময় এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে আর কি। আহ তারপরে হচ্ছে তথ্য অভিযানের জন্য একটা 5 নম্বর, যেটা তথ্য অভিযানের জন্য একটা র্যাপিড রেসপন্স টিম তৈরি করতে হবে, যারা আপনার যখনই আমরা কোন একটা ইনফরমেশন অপারেশন আইডেন্টিফাই করা হবে, সেটা তাড়াতাড়ি শনাক্ত করা হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা যেন আমরা নিতে পারি আর কি। তাদের তাদের কাজ হবে মিথ্যাকে খণ্ডন করা এবং সঠিক তথ্য ছড়ানো আর কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে কৌশলগত যোগাযোগ এবং পাল্টা প্রোপাগান্ডা চালানো। পাল্টা প্রোপাগান্ডাটা কি? আমাদের এখন যে প্রোপাগান্ডা দেখানো দেখতে পাচ্ছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে বা আওয়ামী লীগের সাপোর্টাররা যে ধরনের মিস ইনফরমেশন ছড়াচ্ছে, সেইটার এগেনস্টে উই হ্যাভ টু কাম আপ উইথ আওয়ার ওন ইনফরমেশন অপারেশন। তাদের বিরুদ্ধে ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন, সাইকোলজি অপারেশন, ওরা যে টেকনিক গুলা ইউজ করছে সেই টেকনিক গুলা ইউজ করা।
এর মাধ্যমে কি করা যাবে? এর মাধ্যমে তাদের অভিযানকে ব্যর্থ করা যাবে এবং তথ্য নিয়ন্ত্রণে রাখা যাবে, সঠিক তথ্য দিয়ে মিথ্যা প্রচার বন্ধ করা যাবে। তো আমার মনে হয় এই 6টা পদক্ষেপ আমরা গ্রহণ করলে আমরা বাংলাদেশের আওয়ামী লীগ সাপোর্টার যারা এখন এইসব ইনফরমেশন অপারেশন চালাচ্ছে সেগুলোকে আমরা প্রতিহত করতে পারবো সাকসেসফুলি। আহ আহ, খুব ভালো লাগলো যে আপনি অত্যন্ত আহ, ভালো ইনফরমেশন অর্থাৎ একদম ডাটা দিয়ে যে বিষয়গুলো দেখালেন যে কিভাবে সাইবার মানে সাইবার হামলাগুলো বা সাইবার অ্যাটাক গুলো বা সাইবার যে গুজব তৈরি করা হয়, কারণ এবারের বিপ্লবে একটা বড় অস্ত্র ছিল গুজব। কিভাবে গুজব দিয়ে বিভ্রান্তি তৈরি করা যায় এবং ছাত্র জনতা মধ্যে কিভাবে বিভ্রান্তি তৈরি করে এটিকে নস্যাৎ করার একটা বড় পরিকল্পনা ছিল এবারের গুজব, কিন্তু সেটা আসলে শেষ পর্যন্ত সফল হয়নি। আমার ধারণা যে অধ্যাপক শাহিদুজ্জামান এখানে আছেন, আমি তাকে দেখতে পাচ্ছেন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, উনি আছেন জি, উনি আছেন, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা সাইবার নিরাপত্তার একটা দিক দেখলাম এবং সাম্প্রতিক সময়েও আমরা দেখলাম যে আসলে কিভাবে বাইরে থেকে আমাদের দেশকে নানাভাবে বিভ্রান্তি করার জন্য এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার করা হয়। আপনার কাছে শাহিদুজ্জামান আমার প্রশ্ন হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু নিজস্ব নীতিমালা রয়েছে, বিভিন্ন দেশগুলো নিজস্ব নিরাপত্তা নীতিমালা রয়েছে। বাংলাদেশে আমি এখন পর্যন্ত আজকের এই প্রোগ্রামটার জন্য আসলে চেষ্টা করেছিলাম একটু পড়ার জন্য, বিভিন্ন জায়গায় আমি খুঁজে দেখলাম যে বাংলাদেশে এখনো নিরাপত্তা নীতি নেই। আপনি কি একটু আমাদেরকে জানাবেন যে আসলে এটা আছে কি নেই, বা থাকলে কিভাবে আছে, বা এটা কিভাবে কাজ করে? আমার মনে হয় শাহিদুজ্জামান স্যারের প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক, উনি ঢুকছেন এবং বেরিয়ে যাচ্ছেন। আমরা কি ডক্টর ফাহিম সুফির উদ্দেশ্যে কেউ কোনো প্রশ্ন করলে সেটা নিতে পারি? আমি জি, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। জি। আমার মনে হয় যে কেউ যদি এই প্রেজেন্টেশনের উপরে কেউ কিছু জানতে চান ফাহিম সুপির কাছে, তাহলে আমার মনে হয় জিজ্ঞেস করতে পারেন। আপনারা হাত রেজ করলে আমি দিব আর কি আপনাদের। আসসালামু আলাইকুম। কাইন্ডলি এই প্রশ্নটা আবার একটু আমরা রিপিট চাচ্ছিলাম আর কি। জি, আপনারা ডক্টর ফাহিম সুফির প্রেজেন্টেশনের উপরে আপনার কোনো জানা বা আপনার সংযোজন বিয়োজন কিছু আছে কিনা, কেউ যদি করতে চান প্লিজ। আম, যিনি আমাদের সাইবার নিরাপত্তার বিষয়গুলো নিয়ে অনেক কিছু শেয়ার করেছেন। আম, অবশ্যই এখানে বিষয় রয়েছে যে আমরা তো অবশ্যই এখানে ইনফরমেশন সিস্টেমের কিছু অ্যানালিসিসের পার্ট গুলো আমাদের এখানে কিছু মিসিং আছে, যে আমাদের এই প্রত্যেকটা যে খবর বা যে নিউজগুলো প্রপাগান্ডার থ্রুতে বা যে নিউজের পাইপলাইন দিয়ে যে আমরা যেগুলো আমরা প্রপাগান্ডা গুলো পাচ্ছি, তো সেগুলোর আমাদের যদি আলাদা ভাবে যদি আমরা আইএসপি বা আমরা যদি আলাদাভাবে যদি আমাদের নিজস্ব একটা ভার্চুয়াল নেটওয়ার্কের মাধ্যমে বা আমাদের নিজস্ব যদি একটা ডেটা যেটা একদম মানে আমাদের নিজস্ব আন্ডারে থাকবে, যেখানে অন্য কোনো পোর্টের কোনো বা অন্য কোনো ইউজারের কোনো মিডিয়া থেকে আসবে না, এটা সাথে সাথে ব্লক করে রাখবে, পপ আউট করে রাখবে। তো এই ধরনের যদি কিছু আমরা মানে ট্রান্সমিশন প্রোটোকলের থ্রুতে বা আমরা যদি স্ট্রংলি যদি হাই হাই এফিসিয়েন্সি যে কোম্পানির যে টুলস গুলো, যেমন সক 2 বলি না কেন, সিকিউরিটি অপারেশন সেন্টার বা আমরা স্প্লাঙ্ক বলি না কেন, যদি আমরা এদের সাহায্য নিয়ে যদি আমরা আমাদের মানে সামাজিক মাধ্যম এবং আমাদের যে মিডিয়া রিসোর্স যে পাইপলাইন গুলোকে যদি আমরা একটা আমব্রেলাতে যদি নিয়ে আসতে পারি, যে ডাজন্ট ম্যাটার হোয়াট এই ধরনের কিছু আসলে এটাকে একটা ফায়ারওয়াল দ্বারা বা এই ধরনের বড় একটা প্ল্যাটফর্ম দ্বারা আমাদেরকে অফ করে দেওয়া হবে। তো এই ধরনের কিছু কি আমরা উদ্যোগ নিতে পারি কিনা বা সরকার আদৌ কি এটাকে নিচ্ছে কিনা, সেই বিষয়ে আর কি একটু আমি জানতে চাচ্ছিলাম আর কি। আপনি থ্যাংক ইউ, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্নটা আমি দুইভাবে অ্যান্সার দিতে চাই। যে প্রথমে যেটা আসছে যে সক, আপনি যেটা বললেন সক, তারপরে সিএম সাইট, মানে আপনার এই ধরনের যে ব্যাপারগুলো স্প্লাঙ্ক, এগুলি মোস্টলি আপনার টার্গেটেড ফর
সাইবার অপারেশন। সাইবার অপারেশন কিরকম, যে আমাদের তথ্য কমিউনিকেশনকে ডিসরাপ্ট করা। তারপরে মনে করেন যে আমরা তথ্য যেখানে স্টোর করছি সেই ইনফ্রাস্ট্রাকচারকে নষ্ট করে দেওয়া, আনএভেলেবল করে দেওয়া, এই ধরনের সাইবার অ্যাটাক গুলা। তো সেগুলিতে আপনার অবশ্যই এটা ভেরি ক্রিটিক্যাল টু হ্যাভ আ ইনফ্রাস্ট্রাকচার, সফিস্টিকেটেড ইনফ্রাস্ট্রাকচার, যেগুলি আমরা থ্রেট ইন্টেলিজেন্স করতে পারি, যে দেখতে পারি কোথা থেকে এই অ্যাটাক গুলো আসতেছে, কারা করতেছে, হোয়াট ইজ দ্য মোটিভ বিহাইন্ড দিস অ্যাটাক। তারপরে এই অ্যাটাক গুলো যে করা হচ্ছে, ইজ ইট ইম্প্যাক্টিং আওয়ার ফাইন্যান্সিয়াল সেক্টর, নাকি এডুকেশন সেক্টর, নাকি ইউটিলিটিস সেক্টর, মানে কে করছে, কোন সেক্টরে এফেক্ট হচ্ছে, এগুলি আমাদের জানতে হবে। আর দ্বিতীয় যেটা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, ইনফরমেশন অপারেশন, ইট ইজ মোস্টলি লাইক আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে প্রপাগেশন করা হচ্ছে আর কি। তো সত্যি আপনার মানুষের মেন্টালিটি চেঞ্জ করার জন্য, মনোবলকে দুর্বল করার জন্য, মানুষকে কনফিউজ করে দেওয়ার জন্য। ইন মিলিটারিতে একটা টার্মিনোলজি আমরা ইউজ করি মিলিটারিতে, যে ইফ ইউ কান্ট উইন দেম ইউ কনফিউজ দেম, সো ইফ ইউ কান্ট উইন দেম ইউ কনফিউজ দেম। এটা কি করে করা হয়? ইনফরমেশন অপারেশন, প্রোপাগান্ডা, এগুলি চালানোর মাধ্যমে। সেগুলোর জন্য আবার there is a different type of tools and techniques, এটা হয়তো সক অথবা সিএম ওগুলির বাইরে। তো সেগুলি হচ্ছে কি আপনার কন্টেন্ট অ্যানালাইসিস, এবং মিডিয়া গুলাকে এআই এর বিভিন্ন টেকনিক ইউজ করে, জিপিটি ইউজ করে আপনি এটা কি বলতে চাচ্ছে বুঝে, ওটা এক কথা দিয়ে একটা সুন্দর কথা বলেছে, বাট ওইটার ওইটার বিহাইন্ড একটা হিডেন মেসেজ আছে কিনা, এগুলি আইডেন্টিফাই করে। সেগুলোর জন্য আবার টুলস এন্ড টেকনিক ইট হ্যাজ টু বি দেয়ার। তো সবকিছু আপনি যাই করেন না কেন, ইট হ্যাজ টু বি ইন আ সিকিউর ইনফ্রাস্ট্রাকচার। আপনি যেটা বলছিলেন একটু আগে, যে এটা ভিপিএন ইউজ করে, অথবা যদি এটা ভার্চুয়াল, এটা একটা ভার্চুয়াল মেশিন। আমরা এখানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, অস্ট্রেলিয়া বা ইউএসএ যেগুলি করে, এই ধরনের অপারেশন চালানোর জন্য তারা ক্লাউডে বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের ভার্চুয়াল মেশিন চালানো থাকে আর কি। তো আপনি ওইটা দেখে এক এক সময় এক একটা মেশিন এক এক ধরনের তথ্য। আহ সুফি ভাই, আমরা একটু পরে আসি, কারণ আমরা একটু শাহিদুজ্জামান স্যারকে যেহেতু লাইনে পেয়েছি, ওনার লাইন মনে হয় একটু ডিস্টার্ব করছে। আমরা একটা প্রশ্ন নিয়ে আবারও ফিরে আসবো। আহ শাহিদুজ্জামান স্যার, আপনি আছেন? আপনি মনে হয় শুরুর দিকে যে সুফি ভাইয়ের যে প্রেজেন্টেশন সেটা দেখছিলেন, যে তিনি অত্যন্ত ডাটা দিয়ে কিন্তু দেখিয়েছে যে কিভাবে সাইবার প্রোপাগান্ডা গুলো চালানো হয় এবং গুজব গুলো চালানো হয়। আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছিলাম যে বিশ্বের বহু দেশে কিন্তু তাদের নিজস্ব নিরাপত্তা নীতিমালা আছে, এবং আজকে যখন আমি এই অনুষ্ঠানের জন্য কিছুটা পড়াশোনা করার জন্য একটু বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করলাম, কিন্তু আমি পেলাম না। আপনার জানা মতে কি আমাদের দেশে আদৌ কি এ ধরনের কোনো জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কোনো নীতিমালা আছে কি না, বা কিভাবে কি আছে, একটু যদি আমাদেরকে ব্যাখ্যা করতেন। ধন্যবাদ। আপনি কি শুনতে পাচ্ছেন জি, জি, আমার জি, কথা? আমরা শুনতে পাচ্ছি। আমি জিমি জি। আপা একটু সহযোগিতা করি আপনাকে। শাহিদুজ্জামান স্যার, আপনি বক্তৃতাটা সহকারে আপনার কোশ্চেন অ্যান্সারটা শেষ করেন, পরে আবার আমরা ফিরে আসবো। জি, জি। আচ্ছা, দেখেন, আমাদের যে নিরাপত্তা নীতি থাকার ব্যাপারে আমাদের একটা বিশাল ব্যর্থতা রয়ে গেছে। এর কারণটা হচ্ছে এই যে গত 15 বছরে এমন একটা গভর্নমেন্ট স্ট্রাকচার ছিল যেখানে যে পার্শ্ববর্তী ভারতের সাথে যে সম্পর্কের প্রক্রিয়াটা অ্যাবসলিউটলি আমাদের নিরাপত্তার ধারণাকে মানে নাকচ করে দিয়েছে। যতটুকু ডেভেলপ করেছিল আওয়ামী লীগ গভর্নমেন্টের আসার আগে, সেটা নাকচ হয়ে গেছে। কেননা তখন একটা নিরাপত্তা ধারণা ছিল যে মোরাললেস চীনের সাথে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সহযোগিতা, চীনের সাথে একটা অর্ধ মিত্রতা বলা যায়, এবং যে অস্ত্র ক্রয় করা এবং চীনের সাথে একটা বড় ধরনের যে দীর্ঘমেয়াদী সম্পর্ক অস্ত্রায়নের ক্ষেত্রে, সেটা ভারতকে অত্যন্ত নার্ভাস করেছিল, এতে কোনো সন্দেহ নেই। তারপরে 15 বছরে কিন্তু ভারত এই প্রক্রিয়াটাকে, স্পেশালি গত 5 বছরে, একেবারে রিভার্স করে দিয়েছে, যার ফলে আমাদের পুরা নিরাপত্তা ডক্ট্রিনটাই নাকচ হয়ে গেছে। এখন আমরা একেবারে স্টেট অফ ভ্যাকুয়ামে আছি। এখন যেটা ঘটেছে, যেই নিরাপত্তা চিন্তাধারা গত 15 বছরে এমার্জ করেছে, সেটা যে কতখানি মানে ভারত নির্ভর, সেটা বোঝা যায় আমরা যখন দেখি যে মাত্র মাস 3 আগে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর একজন পশ্চিমা বেশ নামকরা এক এডিটরের সাথে সাক্ষাৎকারে, দীর্ঘ সাক্ষাৎকারের সময় তিনি বাংলাদেশ নিয়ে
অত্যন্ত নেতিবাচক মন্তব্য করেছিলেন। তার কথা ছিল, যখন এটা এমন একটা সময় যখন ভারতের সাথে বাংলাদেশের নৈকট্যের মাত্রা একেবারে চূড়ান্ত পর্যায়ে ছিল, এই সময়ে তিনি একটা পাবলিক ফোরামে বলেই বসলেন যে বাংলাদেশের জন্ম ভারতের উত্তর পূর্বাঞ্চলের জন্য একটা কৌশলগত বিশাল সমস্যা সৃষ্টি করেছে এবং আমরা এটা ওভারকাম করতে চাই। এটা একজন যখন পররাষ্ট্রমন্ত্রীর মুখ থেকে বের হয়, তাতে বোঝা যায় যে তারা কতখানি বাংলাদেশের সার্বভৌমত্বের ধারণাকে আস্তে আস্তে নিউট্রালাইজ করে দিবে। এবং আমরা যদি দেখি যে গত 3-4 বছরে স্পেশালি এমন কিছু চুক্তি সই হয়েছে যে বাংলাদেশের নিরাপত্তা ধারণা একেবারেই ভারত নির্ভর হয়ে গিয়েছে। সবচেয়ে যে মানে অসাধারণ ডেভেলপমেন্টস গুলা হয়েছে, যে যে আন- 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 কি বলে আনডিক্লেয়ার্ড ট্রিটিজ, গোপন যেসব চুক্তিগুলো হয়েছে দ্বিপাক্ষিক, যেটা প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির সাথে যে চুক্তিগুলো হয়েছে, সেখানে এমন কিছু প্রক্রিয়া ঘটেছে। যেমন ধরেন, সেনাবাহিনী প্রধান নিযুক্ত হবে, তাকে দিল্লিতে যে আলোচনা করে দিল্লির সাথে একটা ডকুমেন্ট সই করতে হবে এবং সেই ডকুমেন্ট অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনীর নেতৃত্ব বাউন্ড টু ফলো ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক ডক্ট্রিন। এটা আমরা ওই গত 4-5 জন সেনাপ্রধানের বেলায় এটা প্রয়োগ করা হয়েছে। এই ঘটনা যখন ইনস্টিটিউশনালাইজড হয়, তার ফলে দেখা যায় যে আমাদের পুরা সামরিক আচরণ, যে কৌশলগত দিকগুলো একেবারেই পরিবর্তন হয়ে যায়। যখন সমস্ত ট্রেনিং ভারত কেন্দ্রিক হয়ে যায়, জুনিয়র অফিসারদের মোস্ট রিলাক্টেন্টলি তারা যেতে চায় না, তাও তাদেরকে ভারতে যে এই সামরিক যে ট্রেনিং নিতে হয়, সেখানে অনেক গ্যাপস থাকে, পূর্ণতা থাকে না, সীমিতভাবে অনেক অফিসার্সরা ক্যাপ্টেন মেজর র্যাঙ্কের যারা ফেরত এসে খুব সিরিয়াসলি আমাদের মতো যারা সিভিলিয়ান টিচার্স, যাদের ওদের ক্লাস নেই ইউনিভার্সিটিস গুলাতে সন্ধ্যার সময় সন্ধ্যাকালীন মাস্টার, তখন এইসব সার্ভিং অফিসাররাই বলতো যে স্যার আমাদের জোর করে পাঠানো হয় ইন্ডিয়াতে, এবং এসব এমন এমন ডক্ট্রিনস গুলো আমাদেরকে বোঝানো হয় যেখানে ইন্ডিয়ান আর্মি অফিসার্সরা একরকম, আমাদের আলাদা। ওরা কখনো আমাদেরকে রিলাই করে না, ট্রাস্ট করে না, আর তাছাড়া আমাদের চিন্তাধারাকে নিউট্রালাইজ করে দেয়। এখন এই এই যে প্রক্রিয়াটা চলে এসছে, এর ফলে দেখা গিয়েছে যে আমরা যদি এই ছাত্রদের এই উত্থানটা যদি না ঘটতো, তাহলে এমন একটা পর্যায়ে চলে গিয়েছিল যে ভারত মাত্র কয়েকদিনের ভেতরই প্রথমবারের মতো একটা বড় ধরনের আর্মস মুভমেন্ট এই আমাদের চট্টগ্রাম বন্দর থেকে আখাউড়া বন্দর হয়ে ত্রিপুরায় পাঠাতো। এবং সেটা কিন্তু জাস্ট ইনগুরেট করার এমন একটা পর্যায়ে এসেছিল যখনই এই আন্দোলনটা শুরু হয়ে যায়। এটা কাকতালীয় হলো, নাকি আগে থেকে বোঝা গিয়েছিল, নাকি আমাদের ছাত্রদের পেছনে যারা ইন্সপায়ার করেছে, যারা তাদের সাথে যোগাযোগ রেখেছে, তারা এটা বুঝতে পেরেছিল, নাকি এটা সামরিক বাহিনীর যারা অনেক অবসরপ্রাপ্ত অফিসার যারা অত্যন্ত দেশপ্রেমিক এখনো, তাদের চিন্তাধারায় কোনো একটা গোপনে যোগাযোগ সৃষ্টি হয়েছিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে যদি তখন এই মুভমেন্টটা না হতো, তাহলে কিন্তু আপনার ওদের যে প্ল্যানস গুলা ছিল, হয়তো বছর খানেকের ভিতরেই তারা একটা স্থায়ীভাবে এখানে একটা মিলিটারি প্রেজেন্স গড়ে তুলতে পারতো। এবং দুটো অঞ্চল আমাদের খুব ভালনারেবল ছিল। একটা হচ্ছে এই যে আখাউড়া হয়ে পুরা হিল ট্র্যাক্টস হয়ে মিজোরাম আর নাগাল্যান্ড, মণিপুরে যে বর্তমানে যে ইয়েগুলো চলছে, বিচ্ছিন্নতাবাদী ধারা বৃদ্ধি পেয়েছে, সেটাকে মোকাবেলা করার জন্য একেবারে সরাসরি বাংলাদেশের ভিতর থেকে বড় ধরনের অস্ত্র ট্রান্সফার করা। এবং আবার আরেকটা হচ্ছে যে শিলিগুড়ি করিডোরে তাদের যে একটা ভীতি, যে চীন যদি বাংলাদেশে কোনো কনস্ট্রাকশন, তিস্তা ব্যারেজের সুযোগ পায়, সেখানে কোনো একটা মিলিটারি অবজেক্টিভস চীন হয়তো সাধন করতে পারে, কিংবা তারা এটাকে ধরে নিয়েছে যে শিলিগুড়ি করিডোর
এটা একটা থ্রেটের মুখে রয়েছে, আরেকদিকে ডোকলামে চাইনিজ মিলিটারি প্রেজেন্স চলে এসছে এখন, যার কারণে আমরা দেখতে পেয়েছি যে এই যে গত যে একটা ইলেকশন, তথাকথিত ইলেকশন হয়ে গেল, তার পরপরই কিন্তু ভারতে যে তারপরে প্রধানমন্ত্রী ফিরে এসছে অনেকটা নিশ্চয়তা দিয়ে যে চীনের সাথে তিস্তা প্রজেক্ট করবে না। চীনের সাথে বলতে গেলে একটা ভিজিট শর্টেন করে উনি চলে এসছেন। এই যে এই স্টেজটা যখন ঘটলো, তখন কিন্তু এটা বোঝা যাচ্ছিল যে ভারত ত্বরান্বিত করবে। তারা এই তিস্তা উত্তরবঙ্গে, আমাদের উত্তরবঙ্গের ওই সীমান্ত অঞ্চলগুলি, ওইখানে তারা আস্তে আস্তে তাদের প্রেজেন্স কিন্তু গড়ে তুলছিল। তারা অনেক যেমন এই যে অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন রংপুর ইন্ট্রোডিউস করেছে, তাদের সামরিক প্রেজেন্স যে বাংলাদেশে কতখানি, সেটা আমরা এই ছাত্রদের যে অভ্যুত্থান ঘটেছে তখনই আমরা দেখতে পেয়েছি যে এটা মানে ইটস ওপেন সিক্রেট যে ভারতীয় সামরিক বাহিনীর একটা নির্দিষ্ট কিছু ট্রেন্ড অংশ তারা কিভাবে ঢুকেছে এটা নিয়ে নানা স্পেকুলেশন। তো দ্য ফ্যাক্ট ইজ দে এন্টার্ড, দে পার্টিসিপেটেড, এবং তারা তাদের হাতে অনেক মানে মানুষের যে কত মানুষের মৃত্যু ঘটেছে এটা এখনো আনরেকর্ডেড। গণকবর পাওয়া যায় বিভিন্ন জায়গায়, এমনকি গণভবন যেখানে প্রধানমন্ত্রী থাকেন তার পেছনেও কয়েকশো ম্যাস গ্রেভস উদ্ঘাটন করা হয়েছে, যেগুলো একদম সদ্য ডিগ আউট করে, এরকম বাংলাদেশের অনেক জায়গায় হয়তো আছে। এবং আমরা দেখেছি যে ভারতীয় একটা সামরিক বাহিনী বলবো নাকি একটা ট্রেইনড ফোর্স বলবো, শার্প শুটার্স, তারা বাংলাদেশের ইউনিফর্ম ব্যবহার করেছে, তারা বাংলাদেশে এসে চলে গিয়েছে, এবং এখানে আমাদের পুলিশ বাহিনী ও গোয়েন্দা বাহিনী একটা বড় ভূমিকা ছিল। কাজে এই যে এক্সাম্পলস গুলো এই স্যার ঘটনায় আমি বোঝা একটু যায় যে ইন্টারাপ্ট করি আপনাকে। আমরা কিন্তু এই যে আন্দোলনের সময়টাতে খেয়াল করেছি, যেমন আমরা তো লোকজন বলা বলি করছিল যে কিছু পুলিশ বা যারা মানে গুলি ছুটছে বা ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনীর পোশাক পরে, তারা হিন্দিতে কথা বলছিলেন। আপনি কি জানেন যে আসলে এই পুলিশরা আসলে এই ফোর্সের অংশ ছিল, ইন্ডিয়ান ফোর্সের অংশ ছিল? ইন্ডিয়ার কি ধরনের ফোর্সের অংশ ছিল সেটা আমরা নির্দিষ্ট বলতে পারি না। তারা কি সেনাবাহিনী ছিল, তারা কি ওই যে সেন্ট্রাল পুলিশ ফোর্স একটা রয়েছে, নানা রকমের ওদের প্যারাট্রুপার্স রয়েছে, বিভিন্ন তবে বাংলাদেশে ব্যবহারের জন্য তাদের যে একটা নির্দিষ্ট ট্রেইনড ফোর্স অলরেডি গড়ে রাখা হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আহ, গত কয়েক সপ্তাহে যখন ছাত্র আন্দোলনটা সাকসেসফুল হয়ে যাচ্ছিল, আমরা লক্ষ্য করলাম যে ভারতীয় মিডিয়া, প্রাইভেট ও পাবলিক মিডিয়া ও গভর্নমেন্ট মিডিয়ায় প্রচন্ড এগ্রেসিভ একটা প্রোপাগ্যান্ডা ওয়ার শুরু করে দিল তারা। এবং এটা আমরা রীতিমতো অবাক হয়ে গিয়েছি। তাদের যে এই প্রোপাগ্যান্ডা ওয়ার, এখানে অ্যাবসলিউটলি দে টুক অ্যান অ্যাগ্রেসিভ স্ট্যান্ড। প্রথমত যে এখানে মানে তারা মৌলবাদীরা অন্যভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। অন্যভাবে জি, হ্যাঁ, অন্যভাবে তারা বলতে বিভ্রান্ত না করে চাচ্ছেন। তারা মিডিয়ারও আশ্রয় নিয়েছে। স্যার আপনার কাছে আরেকটা প্রশ্ন, সেটি হচ্ছে যে এই যে শেখ হাসিনা সরকার যেভাবে ইন্ডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে পড়েছিল, সামগ্রিকভাবে নির্ভরশীল, এবং দেশকে প্রায় নতজানু করে ফেলেছিল যে এই জায়গাটাতে, সেই জায়গায় এখন আমাদের কাজ করার জায়গাগুলো কোথায়, আমরা কিভাবে বের হতে পারি? এবং আমার হ্যাঁ, জানা মতে যে এক্স্যাক্টলি আর কোনো সরকার কিন্তু এর আগে ইন্ডিয়ার সাথে অন্তত এই ধরনের কোনো কাজ করেনি জানা মতে। এখন এক্স্যাক্টলি আসলে আমাদেরকে কিভাবে মুভ করতে হবে? ফর্চুনেটলি আমি বেশ মানে উম, আশাবাদ ব্যক্ত করে বলতে পারছি যে এই গত কয়েকদিনে যে গভর্নমেন্ট দায়িত্ব গ্রহণ করেছে এবং যে আচরণ প্রক্রিয়া তারা গ্রহণ করেছে, সেখানে সুস্পষ্টভাবেই কিন্তু যেমন ভারতের সাথে ডিল করার ব্যাপারে যেসব মেসেজগুলো কনভে করা হচ্ছে, যেমন প্রথমবারের মতো গত 16 বছরে আমাদের বর্ডার ফোর্স বিজিবি পাল্টা গুলি বর্ষণ করেছে। এবং এই গুলি বর্ষণটা আমার কাছে মনে হয়েছে যেন বর্ষার প্রথম বৃষ্টির মতো, যে এত ওয়েলকাম একটা রিলিফ ফিল করি আমরা যে আমাদের যে বর্ডার ফোর্স গুলি বর্ষণ করতে পারছে, পাল্টা জবাব দিচ্ছে। দিস ইজ ইন্ডিকেশন যে আগামী দিনগুলোতে
আমরা তাদের সাথে ইকুয়ালস হিসেবেই ডিল করব একটা সময়। আর তারপরে যে বিষয়গুলো হচ্ছে কি আপনার যেভাবে গভর্নমেন্ট অত্যন্ত কার্যকরভাবে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদেরকে ধরছে বর্ডারে, তারপর বিভিন্ন ইন্টেলিজেন্স মেকানিজমের মাধ্যমে, সেটা বেশ আশাবাদ ব্যক্ত করে। এবং এরা যে ধরা পড়ার মাধ্যমে কিন্তু যা এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট যাদের থ্রুতে তারা তাদের এই স্ট্র্যাটেজি কার্যকর করছিল, এটা পুরা পঙ্গু হয়ে যাচ্ছে। এবং এখানে যদি শেষ পর্যন্ত শেখ হাসিনাকে ডিপোর্ট করা হয় বা তারা যদি এক্সট্রাডাইট করে, খুব সম্ভবত করবে না, কেননা এখানে ভারতের ইন্টারনাল প্রচন্ড রেজিস্ট্যান্স রয়েছে যে তিনি তাদের ট্রাস্টেড ফ্রেন্ড, তাকে আমরা কেন বিট্রে করব। কিন্তু শেখ হাসিনাকে রাখা তাদের জন্য একটা বড় লং টার্ম এম্বারাসমেন্ট হয়ে যাবে, এই কারণে যে তাদের স্বার্থ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এখানে যে এমার্জিং গভর্নমেন্ট যারা ক্ষমতায় রয়েছে বা আসছে তাদের সাথে একটা নর্মালাইজেশন আনা। প্রচন্ড চাপ রয়েছে ভারতীয় কংগ্রেসে এবং বিরোধী দলগুলো থেকে যে পুরনো সরকারকে আর ফেরত আনা যাবে না, নতুন। কিন্তু আশার ব্যাপার হচ্ছে এই যে আমরা একটা কঠিন উপায়ে এখন রিকভার করছি ভারতীয় এই নিরাপত্তা হুমকি থেকে বের হতে। এখানে সবচেয়ে বড় যে কঠিন ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিস গুলো, স্পেশালি ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আর ডিজিএফআই, ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, আপনারা হয়তো জানেন যে এদের একটা বিশাল একটা ব্যুরোক্রেসি রয়েছে। এবং গত বছরগুলোতে ভারতীয় অনুপ্রবেশ এবং তাদের ট্রেনিং প্রাপ্ত যে 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 অংশ হেডেড বাই অজিত ডোভাল, তাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তিনি অত্যন্ত স্বতন্ত্রভাবে তিনি একটা এই প্রজেক্ট নিয়েছে, যার ফলে একেবারে আমাদের ইন্টেলিজেন্স সার্ভিসেস গুলো প্যারালাইজড হয়েছিল। আমরা হয়তো জানেন যে নিরাপত্তার ক্ষেত্রে ইন্টেলিজেন্স সার্ভিস, স্পেশালি ডিজিএফআই হচ্ছে চোখ ও কান, এবং যেখানে তাদের দায়িত্ব হলো প্রফেশনাল ইন্টেলিজেন্স স্যার, তৈরি আমি করে। আরেকবার আপনাকে একটু ইন্টারাপ্ট করি, যেহেতু গত 16 বছর ধরে আমাদের সমস্ত ইন্টেলিজেন্স পুরো ভারত নির্ভর, ভারত থেকে ট্রেনিং প্রাপ্ত এবং ভারত থেকে বিভিন্ন ধরনের মানে পরামর্শ তারা পেয়ে আসছে। এই অবস্থায় বাংলাদেশ এর এখন যে রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলছি এবং নিরাপত্তা নিশ্চিতের কথা যখন বলছি, তখন এই ধরনের ফোর্স গুলোতে যারা এখনো কর্মরত আছেন, যারা গত 16 বছর ধরে বাংলাদেশকে ছোট করেছেন ভারতের কাছে বা ইন্টারন্যাশনাল মহলের কাছে, তাদেরকে নিয়ে আসলে আমরা কিভাবে এগোবো এবং তাদেরকে নিয়ে আমরা কিভাবে সংস্কারে যাব? এটা তো সম্ভব না। এটা সম্ভব এবং সে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমি বেশ আনন্দের সাথে বলতে পারছি যে যেমন ডিজিএফআই কে এখন বর্তমানে যে হেড করছে, অত্যন্ত মেধাবী, অত্যন্ত সৎ একজন অফিসার, একজন মেজর জেনারেল পদবীর একজন অফিসার, যিনি সৌরভ অনার পাওয়া এবং প্রুভেন, এবং যাদের সেনাবাহিনীতে যারা অন্তর যার অধীনে যারা রয়েছে জুনিয়র অফিসাররা প্রচন্ড আস্থা রয়েছে, এই ধরনের ব্যক্তি যখন ডিজিএফআই এর দায়িত্ব নেয়। এবং আমরাও বারবার কিন্তু এই বিষয়গুলো তুলে ধরছি যে ইন্টেলিজেন্স বডিটা পুরো ওভারঅল করতে হবে। সেখানে অনেক এই ডিরেক্টর লেভেল পর্যন্ত আপনার যেসব রিক্রুটস হয়েছে, অনেকাংশে আওয়ামী লীগ ছাত্রলীগের এই গ্রাজুয়েটসরা, সিভিলিয়ান গ্রাজুয়েটসরা ঢুকেছে এবং তারা সিনিয়র পজিশন পর্যন্ত চলে এসছে। এদেরকেই এখন যথাশীঘ্র অ্যাবসলিউটলি দে হ্যাভ টু বি রিমুভড, এলিমিনেটেড। আরো খারাপ অবস্থা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সে। শোনা গিয়েছে যে সেখানেও খুব ভালো একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু অর্ধস্তন মাঝারি র্যাঙ্ক পর্যন্ত প্রায় 3000 সদস্য এমপ্লয় করা হয়েছে গত 10-12 বছরের মধ্যে। তাদেরকে সরানো এটা একটা বড় দায়িত্ব, কিন্তু সেটা করতেই হবে। সেই প্রক্রিয়াটা সময় লাগছে। এমনকি এটা নিরাপত্তার ক্ষেত্রে, সামরিক নিরাপত্তা আপনার যত তাড়াতাড়ি রিশাফল করা যায় ততই, কারণ আমাদেরকে তো শুধু ইন্ডিয়া ফ্রন্ট দেখলে চলবে না। ইকুয়ালি ক্রিটিক্যাল হচ্ছে যে মায়ানমার আরাকানে এই আরাকান আর্মিকে নিয়ে ডিল করা। এখন আরাকান আর্মি তারা কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আরাকানে, এবং আমরা আশা করেছিলাম যে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে যে চিন্তাধারা, যে তারা রোহিঙ্গাদের পূর্ণ মর্যাদা ও নাগরিকত্ব দিয়ে ফেরত নেবে, যেটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট যারা ক্ষমতায় আসতে চাইছে এই সেনাবাহিনীকে সরায়, তারা এই স্বাভাবিক
মর্যাদা নিয়ে ফেরত নেবে, অথচ আরাকান আর্মির চিন্তাধারা আবার অন্য। এরা অত্যন্ত সুযোগ সন্ধানী, এবং তাদের যত সাকসেস বেড়ে গিয়েছে টাকমাডর বিরুদ্ধে, সেটা ততই তারা দেখে বসছে অ্যাবাউট দ্য ফিউচার অফ রোহিঙ্গা। রোহিঙ্গা নামটা তারা ব্যবহার করবে না, করেও না। এবং তাদের কথা হচ্ছে যে তারা বলছে যে এরা নাকি বাঙালি, আরাকান মুসলিম বেঙ্গলিজ লিভিং ইন আরাকান, এবং তাদেরকে তারা সমমর্যাদা দিতে চায় না। সুতরাং এই পরিস্থিতিতে তারা চাচ্ছে বাংলাদেশ সরকারের সাথে আলোচনা করতে। আমাদের বর্ডার টাউনস গুলো তারা প্রায় দখল করে নিয়েছে টাকমাডোর হাত থেকে, এবং আমাদের বর্ডারে পুরো আরাকান আর্মি এখন চলে এসছে। এবং একটা বড় ভয় হচ্ছে 4 লাখের মতো রোহিঙ্গা যারা আটকে আছে তাদেরকেও ঠেলে দিতে চাচ্ছে। এই পরিস্থিতিতে আমরা 15 বছরে যে পলিসি ফলো করেছি এটা মারাত্মক সুইসাইডাল ছিল। আমরা এই রোহিঙ্গা আর্মি ডেভেলপ করিনি। রোহিঙ্গাদের ইউথকে যদি আমরা ডেভেলপ করতাম, ওয়েপনাইজ স্যার দিতাম, আমি আপনার তাহলে স্যার বুঝতে পেরেছি। সেটা আমি করিনি। আপনার কাছে একটু পরে আসছি যে আমরা আসলে যে এই যে গত 15-16 বছরে যে আমরা একটা সুইসাইডাল প্রসেসের মধ্যে ছিলাম, আমি জাস্ট একটু পরে আসছি। আমি একটু ফাহিম কেসুফের কাছে যেতে চাই। এই যে আপনি তখন আমি আপনাকে বলছিলাম যে আপনারা যেভাবে আপনাদের সিকিউরিটি গুলো চেক করেন, অর্থাৎ সাইবার সিকিউরিটি হোক বা যে সিকিউরিটি গুলো যেভাবে আপনারা চেক করেন, এবং স্যার এতক্ষণ কিন্তু অত্যন্ত বিপজ্জনক কিছু কথা বলেছেন যে আমাদের ফোর্স গুলোকে ইন্ডিয়াতে নিয়ে গিয়ে যে ট্রেনিং দেওয়া হয় এবং তাদের মতো করে মাথা মানে বলা হয় যে মাথা পরিষ্কার করে দেওয়া হয়, মানে ব্রেন রিশাফল করে দেওয়া হয় যাতে তারা এখানে এসে ওদের মতো ওদের পরামর্শ অনুযায়ী চলতে পারে। আপনি অনেকগুলো দেশে কাজ করছেন এবং উন্নত দেশে কাজ করছেন, সেখানে আসলে কিভাবে দেখেন যে এই নিরাপত্তাগুলো কিভাবে দেখা হয় এবং এই ধরনের হামলাগুলোকে বা এই ধরনের ব্রেন ওয়াশ গুলোকে বা অন্য দেশের এই ঝামেলাগুলোকে কিভাবে এড়ানো যায় বা ঠেকায় সরকারগুলো, একটু যদি বলতেন। জি। এমনি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলাতে যেটা দেখা যায় সেটা হচ্ছে কি একটা কোঅর্ডিনেটেড এফোর্ট। একটা অর্গানাইজেশন বা একজন মানুষের পক্ষে করা সম্ভব না। সেখানে তারা গ্রুপ অফ টিম স্প্রেড অ্যাক্রস দ্য গ্লোব, দে ওয়ার্ক ইন আ কোঅর্ডিনেটেড ম্যানার আর কি। তোরা একসাথে কাজ করে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ারিং, ইনফরমেশন অ্যাকুইজিশন, এগুলি নিয়ে তারা কাজ করে এবং বিভিন্ন ধরনের টেকনোলজি নিয়ে কাজ করে। যদি টুলস এন্ড টেকনিকের কথা বলতে পারেন, আজকালকার এখনকার যুগে মিডিয়া যেখানে অবাধ আর কি, যখনই সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে বিভিন্ন ধরনের এই ধরনের টেকনিক, ওপেন সোর্স ইন্টেলিজেন্স অথবা ইনফরমেশন অ্যানালিটিক্যাল টুলস, এগুলি নিয়ে সার্চ করলে বিভিন্ন ধরনের টেকনিক আছে। ওগুলা দেখে আমাদের বাংলাদেশে যে জনগোষ্ঠী, স্কিল জনগোষ্ঠী, তারা কিন্তু বসে এটা ইজিলি এটা বাসায় বসে এটা এটা নিয়ে দক্ষতা লাভ করতে পারে এবং তারা ইন্টারন্যাশনাল এক্সপার্টদের সাথে একসাথে কাজ করে আমার মনে হয় যে এটা ওভারকাম করতে পারবে যে চ্যালেঞ্জ গুলা এখন যেটা বাংলাদেশে নাই, যে আপনার ইনফরমেশন অপারেশন এগুলি ট্যাকেল করা, এটা আমার মনে হয় এগুলি ওভারকাম করা সম্ভব অবশ্যই। আপনি কি বাংলাদেশের কোনো মানে সাইবার সাইবার নিরাপত্তা বা এই যে মানে আইসিটি পলিসি এগুলোর কারোর সাথে কোনো কাজ করেন যে কাজ করে কি জানতে পেরেছেন যে বাংলাদেশ আসলে ঠিক কোন দিকে আগাচ্ছে, তাদের চিন্তাধারা ঠিক আছে কিনা? যদিও আমরা দেখতে পাচ্ছি যে মানে নতুন এই সরকার অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু তরুণদেরকে কাজে লাগানোর চেষ্টা করছে, যে তরুণদের এক্সপার্টিস আছে, যে তরুণরা আসলে সময়ের সাথে চলতে পছন্দ করে এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো তারা বোঝে বলে তাদেরকে দায়িত্বগুলো দেওয়া হচ্ছে। এটা অত্যন্ত আশাবাদীর একটা বিষয়। সেই জায়গায় আপনি কি কারোর সাথে কাজ করেছেন এবং কাজ করার প্রেক্ষিতে কি আপনি জানতে পেরেছেন যে আসলেও বাংলাদেশ যাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে বা তারা যে খাতগুলো বা প্রবলেম গুলো চিহ্নিত করছে সেগুলো যদি ঠিক মতো কাজ করা যায় তাহলে আসলে বাংলাদেশ আস্তে আস্তে রিকভার করবে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় এটার দেয়ার ইজ রুম ফর ইমপ্রুভমেন্ট। বাংলাদেশে তরুণ জনগোষ্ঠীকে এরকম ট্রেনিং এর জন্য অর্গানাইজেশন গুলা থেকে পাঠানো হয় না। আমি অস্ট্রেলিয়ান ডিফেন্সে যখন ছিলাম, কার্যরত ছিলাম, যখন ডেপুটি ডিরেক্টর ইনফরমেশন ম্যানেজমেন্ট, আমার অনেক সময় দেখা হতো বাংলাদেশের মিলিটারি পার্সোনালরা যখন জাতীয় ন্যাশনাল কলেজ ট্রেনিং এর জন্য আর কি অস্ট্রেলিয়াতে আসতো, আমি তখন হেড অফিসে ছিলাম আর কি, তো ওনাদের সাথে দেখা হতো, কথা কথা বলা হতো। ওনারা সব সিনিয়র অফিসিয়াল। সো ওই ধরনের there are not many junior officials যাদেরকে এই ধরনের সফিস্টিকেটেড ট্রেনিং দেওয়া হয়। তো এই ধরনের জিনিসগুলো আমাদেরকে ইমপ্রুভ করতে হবে। তরুণ সমাজকে বিভিন্ন জায়গায় ট্রেনিং এর জন্য পাঠাতে হবে বাইরের দেশে। যেমন আপনি বিভিন্ন উন্নত দেশগুলোতে আমি দেখেছি যে ইন্টেলিজেন্সে সাইবারে যারা কাজ করে তাদেরকে ট্রেনিং এর জন্য
জার্মানে পাঠানো হয়। কেন পাঠানো হয়? বিকজ ওই বিভিন্ন ধরনের টেকনিক যেগুলা সাইবার ইউজ করা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অথবা যে যে ধরনের ল্যাঙ্গুয়েজ, সেগুলা জার্মানে ওই টেকনিক গুলা এভেলেবল। সো মোস্টলি সাইবার অপারেশন এই ধরনের কাজে জার্মান, এই জিনিসগুলা আমাদের বাংলাদেশে নাই। আমি দেখি নাই যে বাংলাদেশে কাউকে ওই ধরনের অর্গানাইজেশন গুলো, ইনস্টিটিউশন, স্পেশালাইজ ইনস্টিটিউশন যারা কিনা আপনার জার্মানিতে এগুলি নিয়ে কাজ করে, তাদেরকে বাংলাদেশ থেকে ট্রেনিং করতে পাঠানো হয়েছে। আহ, আমি আমি যা শুনলাম যে বাংলাদেশে মোস্টলি ইন্ডিয়া থেকে ট্রেনিং হয়, ওইটা আপনার মানে মানে এটা কার্যকরী না, বা এখান থেকে বের হয়ে আসতে হবে অবশ্যই। এবং যেখানে কিনা মোর ভায়াবল ট্রেনিং অপশন, মোর সফিস্টিকেটেড ট্রেনিং অপশন যেখানে দেওয়া হয়, সেগুলি তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে হবে। না মানে আমরা শাহিদুজ্জামান স্যারের কাছ থেকে যে ভয়াবহ তথ্যটা পেলাম যে ইন্ডিয়াতে পাঠানো হলেও বাংলাদেশের মানুষকে কিভাবে ট্রিট করা হচ্ছে একই ট্রেনিং এ, এবং মানে ওনারা নিজেরা কিভাবে করছে, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। এবং এটা অত্যন্ত ভয়ঙ্কর যে আপনাকে আমি ব্রেন ওয়াশ করে দিচ্ছি যে তুমি তোমার দেশের শত্রু শত্রু, মানে আমি আমার দেশের শত্রু তে ওরা ব্রেন ওয়াশ করে দিচ্ছে বা আমাকে ওইভাবে তৈরি করছে, এবং তারা আমাদের প্রভু এবং তারা আমাদের সুপিরিয়র, ওইভাবে একটা একটা পরিবেশ বা একটা শিক্ষা তৈরি করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এটা অত্যন্ত চ্যালেঞ্জ, এবং এই সরকার আসলে আহ কোনটা হাত দেবে আর কোনটা ঠিক করবে, এটা অত্যন্ত একটা জটিল এবং চ্যালেঞ্জিং বিষয়ে দাঁড়িয়েছে। আমি শাহিদুজ্জামান স্যারের কাছে আবার একটু ফেরত আসতে চাই। আপনি যেটা বললেন যে গত 15-16 বছরে যে সুইসাইডাল সিদ্ধান্তে বা সুইসাইডাল প্রসেসে আমরা এগিয়েছি, সেটা থামানোর জন্য কি কেউ ছিল না, কোনো কূটনৈতিক বা আহ কেউই কি ছিল না যে বাহিনীগুলোতে, যে কেউ অন্তত প্রেশারাইজ করা, কেউ অন্তত অন্তত ঠেকানোর চেষ্টা করা, কেউ কি ছিল না এই সুইসাইডাল জায়গাগুলো থেকে বের হয়ে আসার জন্য? ছিল, কিন্তু পারেনি। কেননা যে প্রিভিয়াস গভর্নমেন্ট, তার যে নেটওয়ার্ক, এটা যতই সময় গিয়েছে ততই মাত্রা, স্পেশালি ভারতীয় সমর্থনের মাত্রা, সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীতে ব্যাপক নিয়ন্ত্রণ, দুর্নীতির ব্যবহার, প্রচন্ড দুর্নীতি। আপনারা এতদিনে জেনে গিয়েছেন যে সবকিছু হিসাব করা হতো হাজার হাজার কোটি টাকায়। তারপর বিদেশে আকর্ষণীয় জীবন লাভ করা, যারা বড় বড় পজিশনে ছিল আমলাতন্ত্রে, সামরিক বাহিনীতে, তাদের একটা বড় অংশই কিন্তু একেবারেই সাবমিসিভ ছিল। আমলাতন্ত্রের যে ধর্ম, যে যারা ক্ষমতায় তার প্রতি অনুগত থাকা, এবং তারপর প্রমোশনস দেয়া, তারপর বেছে বেছে যাচাই বাছাই করে বের করে দেয়া, ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ডের আওয়ামী সমর্থক আত্মীয়তা রয়েছে তাদেরকে চাকরিতে রাখা, এমনকি সেনাবাহিনীতে রিক্রুট করার প্রক্রিয়াতেও কিন্তু যদি কোনো কাউকে দেখা যেত যে কোনো দূর সম্পর্কের আত্মীয় বিএনপি করতো বা জামাতের সাথে সংশ্লিষ্ট, কোনোভাবেই তাদেরকে চাকরিতে নেওয়া হতো না। এবং এই এই প্রক্রিয়াটা এমন পর্যায়ে চলে গিয়েছে, এবং আমাদের যে যে সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ে যারা, এর কারণে এদের প্রাধান্য এত বেশি ছিল যে যারা কোনোভাবেই মনে প্রাণে এটাকে মেনে নিতে পারেনি, তারা হয় চাকরি হারাতো, না হয় তারা চুপ করে থাকতো। এটা একটা সম্পূর্ণ একটা দেশ যে কিভাবে নিয়ন্ত্রিত একটা বাস্তবতায় চলে গিয়েছে, এটা কেউ, ওরা ভাবতেও পারেনি যে তাদের এরকম সাজানো ঘর ভেঙে যাবে। বুঝতে বুঝলেন, পেরেছি ছাত্ররা বুঝতে পেরেছি এই স্যার, যে আসলে পুরো এটা আকস্মিকতা। এমন এমন ভাবে এটার জালটা বিস্তার করা হয়েছিল যে আসলে কেউই কোনো কিছু করতে পারেনি, বিভিন্ন জনকে বিভিন্ন কিছু দিয়ে তাদের মুখটা বন্ধ করে রাখা হয়েছিল। আমাদের সময় প্রায় শেষের দিকে, কেউ কে আছেন যে অধ্যাপক শাহিদুজ্জামান বা ডক্টর ফাহিম কে সুফির কাছে প্রশ্ন করে কোনো কিছু জানতে চান? খুব দ্রুত এবং সংক্ষেপে যদি একটু আপনাদের প্রশ্নগুলো করেন, তাহলে তারা সংক্ষেপে উত্তর দিতে পারবেন। জি, আসসালামু আলাইকুম, আমি আবার এসেছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আব্দুল কাদের, ইকে টেকনোলজির সিইও এবং ফাউন্ডার ফ্রম নিউ ইয়র্ক। আমি আবার একটা কোশ্চেনে আসবো, এবং টাইপ অফ একটু কনফিউজিং কোশ্চেন। সেটা হচ্ছে, আমি আমাদের সিকিউরিটি যে স্যার ছিলেন, ওনার নামটা আমি একটু খেয়াল আসছে না আমার। প্রশ্ন করে যান, আপনি দ্রুত জি। আপনার প্রশ্নটা করে তো ফেলেন। আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে কিন্তু লাস্ট ইয়ারে একটা অ্যাটাক হয়েছিল, যেটা হচ্ছে একটা সাইবার অ্যাটাক হয়েছিল ফ্রম ইন্ডিয়া থেকে, যেটা আমাদের সরাসরি বাংলাদেশ নেভিতে, নেভির হেডকোয়ার্টারে, এটা প্রাইভেট, বাংলাদেশ নেভির দুইটা প্রাইভেট হসপিটাল এসেছে, এবং নেভির হেডকোয়ার্টারও করা হয়েছিল বলা হচ্ছে। তো তদ্রূপ কি হয়েছিল যে আমাদের তখন 30 আগস্ট ছিল আর কি। তো তখন সাথে সাথে আমাদের আইসিটি মন্ত্রণালয় থেকে ইন্ডিয়ানদের সাথে, ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে একটি আর্গুমেন্ট বা এক ধরনের কথোপকথন হয়েছিল, কিন্তু সামহাও এই ওই
অ্যাটাকের যে যে এটার বিচার বা এটা যে একটা নির্মূল করা বা এটাকে কিভাবে স্টপ করা এবং আমরা কিভাবে আরো শক্তিশালী হব, সেগুলো নিয়ে কিন্তু আর কোনো কথাবার্তা কিছু আর উঠেনি। তো আমরা ওই স্যারের কথা অনুযায়ী বুঝতে পারছি যে আমাদের বাক স্বাধীনতা ছিল না, কারণ কথা বললেই ইন্ডিয়ার বিরুদ্ধে চলে যাচ্ছে। জি, প্রশ্নটা তো প্রশ্নটা তো করেন। বুঝতে এখন পেরেছি প্রশ্নটা আমি। হচ্ছে যে এই ধরনের যে বড় বড় যে আমাদের বাংলাদেশের নেভি মানি, এটা একটা দেশের মেরুদণ্ড। তো এই ধরনের বড় বড় প্রতিষ্ঠানে যে অ্যাটাক গুলা সামনে যে আরো আসবে না, তার নিশ্চয়তা কি, এবং এটার জন্য কি ধরনের জি, কাজ করা উচিত আমাদের? সেটা নিয়ে কিন্তু জি। আমরা কথা বলেছি যে এটা আসলে মানে আপনি প্রশ্নটা সম্ভবত আহ, শাহিদুজ্জামান স্যারকে করেছেন। উনি কিন্তু বলেছেন যে আসলে এটা নিয়ে অলরেডি সরকার কাজ শুরু করে দিয়েছে এবং এটা কিন্তু সময় সাপেক্ষ একটি বিষয়। আপনি কি ওকে। প্রশ্নটা শাহিদুজ্জামান স্যারকে হ্যাঁ, হ্যাঁ, করেছেন? জি, 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 জি। হ্যাঁ, উনি কিন্তু অলরেডি এই প্রশ্নের একটা উত্তর দিয়েছেন যে এটা একটু অলরেডি কাজ আমি শুরু অ্যাড হয়েছে। করতে পারি, তবে হ্যাঁ, হ্যাঁ, প্লিজ। আমি কি যোগ করতে পারি তার প্রশ্নের প্রেক্ষাপটে? দেখেন, এখানে কিন্তু মিত্রতার সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বারবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে যে আমাদেরকে সহযোগিতা দিতে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বঙ্গোপসাগর এবং অন্যান্য বিষয়ে নিরাপত্তা চুক্তিতে জড়াতে। কিন্তু এখানে এই হাসিনা গভর্নমেন্ট কোনোভাবেই ভারতের চাপে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সে ধরনের নিরাপত্তা সহযোগিতায় যায়নি। যার কারণে মার্কিনিরা কখনো বাংলাদেশকে আস্থায় নিতে পারেনি। তারা ধরে নিয়েছে যে বাংলাদেশের যে নেতৃত্ব, তারা এই সবসময় ভারতের প্রতি অনুগত থাকবে, সেনাবাহিনীর যে নেতৃত্ব তারাও থাকবে। আমরা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট যদি ভারতের সাথে মোকাবেলার ক্ষেত্রে একটা দূরত্ব আনতে পারি, তখন এই যে একটা ট্রেডিশনাল চিন্তাধারা যে ভারতকে সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের দিকেই ঝুঁকে থাকবে, এটা কিন্তু সবসময় সত্যি নাও হতে পারে। এটা নির্ভর করছে, কারণ মার্কিনীদের হাতে যে প্রযুক্তি রয়েছে, যে অ্যাডভান্স প্রযুক্তি রয়েছে, সেটা কিন্তু তারা অনেক সময় আমাদের হেল্প করেছে। বে অফ বেঙ্গলে আমাদের যে সীমান্ত তৈরি করা, এইসব ব্যাপারে ব্রিটেন, নেটো নেটো থেকেও আমরা অনেক তথ্য পেয়েছি। মার্কিনীরা কিন্তু সবসময় আমাদের সহযোগিতা করে, যে সহযোগিতা আমরা চীনের কাছ থেকে পাই না। চীন কিন্তু আবার গোপনে, ভারত মনে করে ভারতের সাথে চীনের বঙ্গোপসাগরে এবং এই অঞ্চলে একটা আলাদা সহযোগিতার সম্পর্ক রয়েছে। চীন আর ভারত দুই দেশই চায় মার্কিন যুক্তরাষ্ট্রকে দূরে ঠেলে রাখতে, বঙ্গোপসাগর থেকে, ভারত মহাসাগর থেকে। এবং এই কারণে মার্কিনীরা কিন্তু চাইছে, তারা অনেক অনেক পরিবর্তন পরিবর্তন আনতে চায় ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে। কিন্তু প্রমাণিত সত্যি যে মার্কিনীদের প্রয়োজনে ভারত কিন্তু সবসময় এগিয়ে আসেনি। রাশিয়ার প্রতি ঝুঁকেছিল এবং চীনের সাথে আলাদা একটা রিলেশনশিপ তৈরি করেছে তারা। এই কারণে মার্কিনীদের সাথে দূরত্ব ভবিষ্যতেও বাড়বে। তো এখানে মার্কিনীদেরকেও ব্যবহার করতে হবে, চীনকেও ব্যবহার করতে হবে। চীনের যে সম্পর্ক ভারতের সাথে, সেখানে উত্তর পূর্ব ভারতে চীনের যে অ্যাম্বিশনস রয়েছে, স্পেশালি এই যে আপনার ইয়েতে অরুণাচল প্রদেশে চীন ক্লেম করে, সেই ব্যাপারে চীন কিন্তু খুবই আগ্রহী বাংলাদেশের সহযোগিতা চাইতে। কিন্তু ওই আগের সরকার যেটা করেছিল, একেবারে মানে রাস্তা দিয়ে দিচ্ছে, সব দিয়ে দিচ্ছে, কানেক্টিভিটির নামে চীনের সরাসরি নিউট্রাল স্ট্যাটাস থেকে ভারতের পক্ষ অবলম্বন, এটা চীনকে প্রচন্ডভাবে ক্ষিপ্ত করেছিল। কাজেই চীনের আস্থা আবার ফেরত পাওয়ার ব্যাপারে আগামী দিনগুলোতে আমার মনে হয় আমরা চেষ্টা চালিয়ে যাব। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক শাহিদুজ্জামান এবং একই সাথে ডক্টর ফাহিম কেসুফি। আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং উপাত্ত এবং আমাদেরকে যে ব্যাখ্যা বিশ্লেষণ গুলো দিলেন, সেটা আশা করি যারা আমাদের সাথে এই মুহূর্তে ছিলেন তারা সবারই কাজে লাগবে। এবং আমরা যেটা জানলাম সেটি হচ্ছে যে আহ ভারত সবচেয়ে বেশি, অর্থাৎ আমাদের যে জিওপলিটিক্যাল যে প্রতিবেশী দেশ, তার মধ্যে ভারত সবচেয়ে বেশি ক্ষতি করেছে এত বছরে আমাদেরকে, এবং আমাদের দেশকে কিভাবে আহ, বিভক্তি বা নানাভাবে নিজেদের আয়ত্তে নিয়ে যাওয়া যায় এবং একটা মেধাকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেই চেষ্টাটাই কিন্তু করেছে। সেটা কিন্তু আমরা দেখলাম বিভিন্ন তথ্যের মাধ্যমে এবং বিশ্লেষণের মাধ্যমেই আমরা দেখলাম। আশা করি নতুন সরকার দায়িত্ব নিয়েছে এবং যেহেতু একটি অত্যন্ত প্রতিবাদের মুখে যে সরকারের পতন হয়েছে, এবং যেই সাধারণ মানুষ এখন কিন্তু অনেক বেশি সচেতন অনেক কিছু সম্পর্কে, বিভিন্ন বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে তারা কিন্তু অনেক সচেতন। এবং এই সচেতনতা থেকে কিন্তু আগামী দিনের যে নতুন সরকার আসবে, সেই সরকার কিন্তু ভুল করার আর চান্স কিন্তু অনেক কম থাকবে, আমরা ধরে নিচ্ছি বা আশা করছি। সুতরাং সেই জায়গা থেকে সামনের দিনে আমরা আশা করতেই পারি
যে যে এতদিনের যে জঞ্জালগুলো ছিল সেগুলো শেষ করে বা ধীরে ধীরে আমরা সেখান থেকে বের হয়ে আসতে পারবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আগামী দিন নতুন কোনো অতিথি অতিথিকে নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।